গুড মর্নিং ফ্রেন্ডস। ঘড়িতে এখন সকাল 6টা আর আমরা বেরিয়ে পড়েছি আসামের কামাখ্যা মন্দিরের উদ্দেশ্যে। কোলাঘাট থেকে এই কামাখ্যা মন্দির পৌঁছতে আমাদের 2 দিন সময় লাগবে। এই 2 দিনে আমরা কিভাবে পৌঁছালাম, কোথায় নাইট স্টে করলাম আর পথে কোনো সমস্যা হয়েছে কিনা সবই জানাবো এই ভিডিওতে। বাই দ্য ওয়ে, আমি হোস্ট অনুরাধা, আপনারা দেখছেন দ্য এক্সেকার অফ ট্রাভেল। আসামের রাজধানী গুয়াহাটির পশ্চিমাংশে নীলাচল পাহাড়ে রয়েছে কামাখ্যা মন্দির। এটি একটি প্রাচীন হিন্দু মন্দির। এই মন্দির তান্ত্রিকদের কাছে অত্যন্ত পবিত্র তীর্থস্থল। দেবী মহামায়া এই মন্দিরে কামাখ্যা রূপে বিরাজমান। কামাখ্যা তীর্থক্ষেত্র একটি শক্তিপীঠ এবং তন্ত্র সাধনার ক্ষেত্র। এই মন্দির 51 সতীপীঠের অন্যতম। কথিত আছে এখানে সতীর দেহত্যাগের পর বিষ্ণুর সুদর্শন চক্রে যোনি ছিন্ন হয়ে পড়েছিল। এবার আপনাদের বলি সতীপীঠের গল্প। হিন্দু পুরাণ অনুসারে রাজা দক্ষের ইচ্ছার বিরুদ্ধে মহাদেবকে বিয়ে করেছিলেন তার কন্যা সতী। মহাদেবের উপর প্রতিশোধ নেওয়ার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। যজ্ঞে সতী কিংবা মহাদেব কেউই আমন্ত্রিত ছিলেন না। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতী বাবার আয়োজিত এই অনুষ্ঠান যজ্ঞে যান, যেখানে দক্ষ মহাদেবকে অপমান করেন। স্বামীর অপমান সহ্য করতে না পেরে সতী দেহত্যাগ করেন। শোকাহত মহাদেব দক্ষের এই যজ্ঞ ভণ্ডুল করেন এবং দেবী সতীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। তার তাণ্ডব বন্ধ করতে অন্যান্য দেবতাদের অনুরোধে বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দিয়ে সতীর মৃতদেহ ছেদন করেন। সতীর এই দেহ 51 খণ্ডে খণ্ডিত হয়ে বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র এই পীঠস্থান শক্তিপীঠ বা সতীপীঠ নামে পরিচিত হয়। কামাখ্যা সেই শক্তিপীঠেরই অন্যতম। কামাখ্যা মন্দিরে দেবী সতীর গর্ভ এবং যোনি পড়েছিল। সে কারণেই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয়। এই মন্দির চত্বরে 10 মহাবিদ্যার মন্দির রয়েছে। হিন্দুদের, বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দির একটি পবিত্র তীর্থ। পুরাণে আরো একটি পৌরাণিক কাহিনী শোনা যায়। পুরাণে বর্ণিত নরকাসুরের জন্ম হয়েছিল বরাহরূপে বিষ্ণুর ঔরসে ধরিত্রী বা পৃথিবীর গর্ভে। উপযুক্ত বয়স হওয়ার পর অতীতে প্রাগজ্যোতিষপুর নামে খ্যাত কামরূপ রাজ্য তার হাতে তুলে দেয় তার বাবা। পরে এখানে অধিষ্ঠিত দেবী কামাখ্যাকে সাধনায় সন্তুষ্ট করে তার কৃপায় পরাক্রমশালী হয়ে ওঠে নরকাসুর। আর তারপর শুরু হয় সীমাহীন অত্যাচার। স্বর্গ, মর্ত ও পাতালের বাসিন্দারা, এমনকি অনেক দেবতাও তার ভয়ে নির্জন স্থানে লুকিয়ে পড়ে। এই সুযোগে দেবতা, দানব, গন্ধর্ব ও মানুষ নির্বিশেষে 16,000 সুন্দরী মহিলাকে অপহরণ করে নরকাসুর। তারপর একটি পাহাড়ে বন্দিশালা তৈরি করে আটকে রাখে। শুধু তাই নয়, দেবরাজ ইন্দ্রকে পরাজিত করে দেবমাতা অদিতির কর্ণভূষণ লুট করে নরকাসুর। এই কথা শুনেই তার উপর ক্ষিপ্ত হয়ে ওঠেন শ্রীকৃষ্ণ। দুজনের মধ্যে চরম যুদ্ধ হওয়ার পর সুদর্শন চক্র দিয়ে নরকাসুরের মাথা কেটে দেন শ্রীকৃষ্ণ। বন্দী থাকা সুন্দরী মহিলাদের উদ্ধারও করেন তিনি। এই ঘটনা উপলক্ষে প্রাগজ্যোতিষপুর থেকে দ্বারকা পর্যন্ত এলাকার বাড়িগুলো সেজে উঠেছিল লক্ষ লক্ষ প্রদীপে। সেই স্মৃতি মাথায় রেখে আজও সেজে ওঠে 51 পীঠের অন্যতম পীঠস্থান কামরূপ কামাখ্যা। এবার বলি অন রোড আমরা কিভাবে কামাখ্যা মন্দির পৌঁছেছি। কোলাঘাট থেকে এই কামাখ্যা মন্দিরের দূরত্ব 1080 কিলোমিটার, তাই সকাল সকাল বেরিয়ে পড়াই ভালো। আমরা সকাল 6টা নাগাদ গাড়ি ছেড়েছিলাম। প্রথম দিন কোলাঘাট থেকে বালি হয়ে মুর্শিদাবাদের ফারাক্কা হয়ে রায়গঞ্জ পৌঁছতে হবে। সময় লাগবে 10 ঘন্টার মতো। এখানেই নাইট স্টে করে নিন। পরদিন সকাল সকাল বেরিয়ে পড়ুন, কারণ আরো একটা নাইট স্টে করতে হবে বনগাইগাঁওতে। দ্বিতীয় দিনও সময় লাগবে 10 ঘন্টার মতো। তারপর ওখান থেকে কামাখ্যা মন্দির, সময় লাগবে 4 ঘন্টার মতো। কামাখ্যা মন্দিরের নিকটতম রেল স্টেশন হলো গুয়াহাটি রেল স্টেশন। হাওড়া থেকে ট্রেন ধরে চলে আসুন গুয়াহাটি, আর ওখান থেকেই ক্যাব বুক করে চলে আসুন মন্দিরে। স্টেশন থেকে মন্দিরের দূরত্ব 8 কিলোমিটার, সময় লাগবে 20 মিনিটের মতো।
যদি আপনারা আমাদের মতো বাই রোড কামাখ্যা যান, তাহলে কিন্তু মালদাতে আম ও লিচুর বাগানে ঢুকে নিজের ইচ্ছে মতো লিচু পেড়ে খেতে পারেন। আর খুব কম দামে আম ও লিচু বাজার থেকে কিনেও নিতে পারেন। তার সাথে পথে পেয়ে যাবেন সুন্দর সুন্দর চা বাগান। আর আমরা মালদার কিছু লিচু খেলাম জলপাইগুড়ির চা বাগানে বসে। এটা কিন্তু একটা অন্যরকম অভিজ্ঞতা মনে হলো আমার কাছে। দেশের সবচেয়ে জনপ্রিয় এবং বিখ্যাত অম্বুবাচী মেলার আয়োজন করা হয় আসামের কামাখ্যা মন্দির সংলগ্ন এলাকায়। হিন্দু ধর্মের বিশ্বাস অনুযায়ী আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রে 3টি পদ শেষ হলে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হয়। এই সময়টিকে অম্বুবাচী পালন করা হয়। আর এই উপলক্ষে বিশাল এক মেলার আয়োজন করা হয় সেখানে। অম্বুবাচীর দিন থেকে মোট 3 দিন দেবী কামাখ্যার মন্দির বন্ধ থাকে। সেই 3 দিন কোনো মাঙ্গলিক কাজ করা হয় না। দেবী দর্শনও নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবীর স্নান এবং পূজা সম্পূর্ণ হওয়ার পর মন্দিরে দেবী মূর্তি দর্শনের অনুমতি দেওয়া হয়। সেই উপলক্ষে সেখানে উপস্থিত হন লক্ষ লক্ষ ভক্ত। অবাক করা এই ঘটনার সাক্ষী হতে ভিড় জমান দেশ বিদেশের পর্যটকরা। কামাখ্যা মন্দিরের চারিদিকে চলে নাম সংকীর্তন। অম্বুবাচীর শেষ দিন ভক্তদের রক্ত বস্ত্র উপহার দেওয়া হয়। দেবী পীঠের এই রক্ত বস্ত্র ধারণ করলে মনোকামনা পূর্ণ হয় বলে বিশ্বাস করেন ভক্তরা। কামাখ্যা মন্দিরে 4টি কক্ষ আছে, গর্ভগৃহ ও 3টি মণ্ডপ, যেগুলির স্থানীয় নাম চলন্ত, পঞ্চরত্ন ও নাট মন্দির। গর্ভগৃহটি পঞ্চরথ স্থাপত্য শৈলীতে নির্মিত। গর্ভগৃহটি আসলে ভূগর্ভস্থ একটি গুহা। এখানে কোনো মূর্তি নেই, শুধু একটি পাথরের সরু গর্ত দেখা যায়। কামাখ্যা মায়ের পূজা বামাচার ও দক্ষিণাচার উভয় মতেই হয়। সাধারণত ফুল দিয়েই পুজো দেওয়া হয়। মাঝে মাঝে পশু বলিও হয়। স্ত্রী পশু বলি সাধারণত নিষিদ্ধ। গারো উপজাতির মানুষেরা কামাখ্যায় আগে শূকর বলি দিত। মন্দির চত্বরে অনেক ছাগল ঘুরতে দেখা যায়। এগুলি সেই সব ভক্তরা রেখে গেছেন মায়ের বলির উদ্দেশ্যে, যাদের মনস্কামনা পূর্ণ হয়েছে। এই ছাগলগুলি ছাড়াই থাকে। মাঝে মাঝে গভীর রাতে বাঘ এসে মন্দির থেকে এই ছাগল শিকার করে নিয়ে যায়। মন্দিরের ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই, তাই বাইকটাই দেখালাম। ভিডিওটি ভালো লাগলে কামাখ্যা মন্দির ঘুরে আসতে পারেন। আর আমাকে কমেন্টে জানাবেন কারা কামাখ্যা মন্দির দর্শন করেছেন।